আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও আমার আজকের এই লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের বিসিএস রিটেনের জন্য একটি ফ্রি ক্লাস নিচ্ছি। আপনারা জানেন যে এর আগে বিসিএস রিটেনের জন্য স্থানাঙ্ক জ্যামিতির আরও একটি ক্লাস নিয়েছিলাম। তো গত ক্লাসটি আপনারা যারা করেছেন এবং যারা করেননি একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে ক্লাসটি করেছিলেন এবং আপনারা যারা আছেন যারা হয়তো ক্লাসটিতে অনুপস্থিত ছিলেন এমন কেউ যদি থেকে থাকেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদি আগের ক্লাসটি করে থাকেন তাহলে ইয়েস, আর আগের ক্লাসটি না করে থাকলে সেক্ষেত্রে নো লিখবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আজকের ক্লাসে আমাদের যে পার্টিসিপেন্টগুলো আছেন আপনারা, তো তাদের মধ্যে গত ক্লাসের দেখা গেল যদি আমাদের খুব বেশি অনুপস্থিত থাকেন আপনারা, সেক্ষেত্রে হয়তো আমরা প্রিভিয়াস ক্লাসটার সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতির পরবর্তী অংশটুকু, অর্থাৎ গত ক্লাসে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখেছিলাম এবং যার সাহায্যে বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য কেমন হবে, তারপর চতুর্ভুজের ক্ষেত্রে আয়তক্ষেত্র নাকি সামান্তরিক হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বিন্দুর সাহায্যে বের করা যায়, এই স্থানাঙ্ক জ্যামিতির বিন্দু ব্যবহার করে আমরা কিভাবে এই ক্ষেত্রফলগুলো বের করতে পারি সেই টেকনিকগুলো দেখব। এবং আপনারা যারা কখনো এই স্থানাঙ্ক জ্যামিতি এই টপিকটি কখনোই করেননি, লাইফে কখনোই করেন নাই, এরকমও যদি আপনারা থাকেন, আশা করছি সম্পূর্ণ ক্লাসটি যদি মনোযোগ সহকারে করেন আপনারা ইনশাল্লাহ এর পরবর্তীতে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে, আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই ধরনের অঙ্কগুলো আসলে অবশ্যই আপনারা রিটেনে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, ওকে, অনেকেই আছেন যারা এই প্রিভিয়াস ক্লাসটি করেননি। তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমার এই উপরে একটা ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে অনলাইন স্টাডি রুম, এবং আপনারা অনেকে হয়তো জানেনও যেহেতু এই গ্রুপে দীর্ঘদিন যাবৎ আছেন এবং আমিও দীর্ঘদিন ধরে আপনাদের এই গ্রুপে ক্লাস নিচ্ছি। তো সেই ক্ষেত্রে হয়তো এই অনলাইন স্টাডি রুমের সাথে আপনারা প্রায় অধিকাংশই আছেন যারা পরিচিত। তো এখানে ক্লাসগুলো আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ক্লাস করে নিতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাব। এরপরেও যেহেতু অনেকেই আছেন যে গত ক্লাসে ছিলেন না, এদের জন্য আমরা জাস্ট আমাদের গত ক্লাসে যে সূত্রটি ছিল এই সূত্রটি আলোচনা করে আজকের ক্লাসে আমরা চলে যাব। স্থানাঙ্ক পদ্ধতি এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো মূলত আমরা আজকে এই কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে গত ক্লাসেও আলোচনা করেছি, আজকের ক্লাসেও আমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, যেখানে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ককে এই এক্স কমা ওয়াই এটা দিয়ে প্রকাশ করি। এক্স কমা ওয়াই অর্থাৎ প্রথম মানটা হচ্ছে এক্স এর মান এবং দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই এর মান। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো সমীকরণ, বীজগণিতের সমীকরণ সমাধান করে অ্যান্সার লেখার সময় এইভাবে লিখি যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2,3। এটা দ্বারা আমরা মূলত কি বুঝি? এটা দ্বারা বোঝা যায় এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে 3। ওকে, তো আমাদের এখন থেকে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এরকম থাকে যেমন -1 আর 2, সামনে এক্স ওয়াই কিছু লেখা নাই, তাহলেও আমরা বুঝে নেব যে প্রথমটা হচ্ছে এক্স এর মান এবং দ্বিতীয় মানটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, যেটাকে আমরা বলি এক্স স্থানাঙ্ক, আর পরেরটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। ওকে, তো এই এরকম যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে, যে কোনো দুইটা বিন্দু, এই একটা বিন্দু এই একটা বিন্দু, তো এই দুইটা বিন্দুর অবশ্যই স্থানাঙ্ক থাকবে আলাদা আলাদা। আমরা ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর একটা বিন্দু হচ্ছে x2 এবং পরবর্তী বিন্দুটা হচ্ছে y2। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি a বিন্দু হয় আর এটা যদি b বিন্দু হয়, মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে ab, অর্থাৎ a এবং b এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, x1 - x2 হোল স্কয়ার। সূত্র হিসাবে যদি আপনি মনে রাখতে নাও পারেন, টেকনিক্যালি মনে রাখতে পারবেন। কি করলাম এখানে? এই যে প্রথম মান আর এই বিন্দুটার যে প্রথম মান, এই দুইটা প্রথম মান বিয়োগ করে তার বর্গ, এবং এর পরবর্তীতে যোগ করব হচ্ছে পরবর্তী দ্বিতীয় যে মান দুটো আছে অর্থাৎ ওয়াই এর মান, এই ওয়াই এর মান দুটা বিয়োগ করে এর হোল স্কয়ার করতে হবে।
এখন এক্ষেত্রে যদি এমন হতো যে আপনি আগে x2 লিখে ফেলছেন, পরে x1 লিখছেন, এখানে আগে y2 পরে y1 লিখছেন, তো সেক্ষেত্রেও আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি যে বর্গ করলে যদি কোনো ঋণাত্মক মানও থাকে সেই মানটা ধনাত্মক হয়ে যায়, এজন্য আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা গত ক্লাসে বেশ কিছু ম্যাথ করেছিলাম। আজকে আর আমরা এই টপিকটাতে যাচ্ছি না। আপনারা যারা ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই অনলাইন স্টাডি রুম এই চ্যানেল থেকে ক্লাসটি করে নেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে এই বিন্দুর সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জ্যামিতিক অংশে এর আগে কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা দেখেছি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যখন আমাদের ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একভাবে বের করা শিখেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে বের করা শিখেছি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একভাবে বের করা শিখেছি। আর এখন আমরা শিখব যে কোনো তিনটা বিন্দু দেওয়া আছে, একটা x1 y1, একটাকে ধরলাম x2 y2, একটাকে ধরলাম x3 y3, তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু দেওয়া আছে, একটা দুইটা তিনটা বিন্দু দেওয়া আছে। তো এই তিনটা বিন্দু মূলত কি, যে কোনো জায়গায় যদি আমরা তিনটা বিন্দু নিই, এই তিনটা বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে এরকম। তো এই তিনটা বিন্দু যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হবে এই মানটা জানতে চাচ্ছে। তো এই মানটা আমরা বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান, খুব সহজ, একদম খুব সহজে মনে রাখতে পারবেন। আপনাদের কোনো ফর্মুলা জোর করে আপনাদেরকে শেখাবো না যে মনে রাখতেই হবে আপনাকে ফর্মুলা, তেমন কিছুই না, মানে জোর করে আপনাকে কিছুই শেখানো হবে না। আপনি নিজে থেকেই একটা ম্যাথ করলে পরবর্তী ম্যাথগুলো নিজেই করতে পারবেন ইনশাল্লাহ। তো যেই কাজটা করব আমরা মূলত এই ABC এই বিন্দু তিনটাকে আমরা লিখে নিই যে ABC বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন, আমরা যখন বিন্দুগুলো স্থাপন করি, ছক কাগজে যখন বিন্দুগুলো স্থাপন করি, তো এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে। তো আমরা ত্রিভুজের নামকরণ করি কিভাবে, এটার নাম দিলাম ABC। এই যে ত্রিভুজটাকে আমরা পড়ি হচ্ছে ABC, এরকম পড়ি না কেন যে ACB, এটা কেন পড়ি না? এই পাশ দিয়ে কিন্তু আমরা কখনোই নামকরণ করি না। একটা আয়তক্ষেত্র ধরলাম যে এটা একটা আয়তক্ষেত্র বা একটা সামান্তরিক ক্ষেত্র ABCD, অলওয়েজ আমরা কি করতেছি, এই পাশ থেকে ঘুরিয়ে তারপরে নাম বলতেছি। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু কখনো হয়তো খেয়াল করা হয় না। তো কখনোই কিন্তু আমরা এরকম বলি না যে ADCB, এটা কিন্তু কখনোই বলা হয় না। নর্মালি আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ABCD। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। কি নিয়ম? এই ABCD এটাকে ঘোরাচ্ছি কোন দিকে, এই যে এই দিকে ঘুরতেছে। এই দিকে ঘোরা মানে কি, আমরা জানি যে একটা ঘড়ির কাঁটা, এটা ঘুরে হচ্ছে মূলত, এটা যদি একটা ঘড়ি হইতো এরকম এরকম ঘুরতো, আর এখন আমরা ঘোরাচ্ছি কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এই চতুর্ভুজ ত্রিভুজের নামকরণ করি কিভাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে। তো এই বিন্দুগুলোকে জাস্ট ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এই বিন্দুগুলোকে জাস্ট নিচে নিচে লিখব, x1 y1, x2 y2, x3 y3, যেই মানগুলো থাকবে, 1 2 থাকতে পারে তখন লিখতাম 1 2, -1 -1 থাকতে পারে লিখতাম -1 -1, 5 6 থাকতে পারে এখানে লিখতাম 5 আর 6। এরপরে যে কাজটা করতে হবে, এই প্রথমে একদম সর্বপ্রথম যে মানটা একবার লিখছি এই মানটাকে আরো একবার লিখব, x1 y1। তো এই যে মানগুলো লিখলাম, এখন হচ্ছে আমাদের মানে এটাই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আপনার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র মনে নাই, সমস্যা নেই, জাস্ট পর্যায়ক্রমে লিখে যাবেন, কষ্ট করে মানে মুখস্থ করতে হচ্ছে না। এটাকে এটার সাথে গুণ করব, ভালো মতো একটু লক্ষ্য করবেন যাতে একবার এই জিনিসটা বুঝতে পারেন। এই যে আমরা উপর থেকে নিচের দিকে আড়াআড়ি গুণ করতে করতে যাব, তাহলে কি পেলাম, এই হাফটা তো সামনে আছে, x1 এর সাথে y2 যখন সংখ্যা হবে তখন তো আমরা একবারে লিখতে পারবো। যেমন এটা যদি 1 আর এটা যদি 3 হইতো আমরা লিখতাম কি 3 আর 3, এটা 2 আর এটা 6 আছে, 6 2 12 এইভাবে লিখতাম। তো সেই মানগুলোই x1 y2
x2 y3, এরপরে x3 y1, এই পরপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন এটার সাথে গুণ করার মতো সংখ্যা নাই, এই জন্য আমি থেমে গেছি। এই যে এটা দিয়ে গুণ করতে করতে যে লাস্টে দেখলাম এটার সাথে গুণ করার জন্য এই পাশে আর কোনো সংখ্যা নাই, থেমে গেলাম। এখন আসবো কি আবার নিচের থেকে গুণ করব, নিচের থেকে। তো প্রথমে উপর থেকে যে সংখ্যাগুলো গুণ করছি এই সংখ্যাগুলো সব যোগ, ওকে, যোগ করে ব্র্যাকেট আটকানো মানে আটকিয়ে দিলাম। এরপরে মাইনাস, আবার নিচের সংখ্যাগুলোকে একই রকম ভাবে আর গুণ করে যাব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো গুণ করলে কি পাচ্ছি আমরা, y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম মানগুলো আলাদা যোগ করলাম, দ্বিতীয় ভাবে যে মানগুলো পেলাম এই মানগুলো যোগ করলাম, মাঝখানে অবশ্যই কি চিহ্ন দিতে হবে, মাইনাস। এটাকে আপনারা একবারও লিখতে পারতেন, আমি যদি ব্র্যাকেট ইউজ না করি, মানে ব্র্যাকেট তুলে দিলে কি হতো, এই আমরা জানি যে ব্র্যাকেট উঠাই দিলে এই সামনে মাইনাস থাকলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তখন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর প্রথমগুলো সব প্লাস। এটাও একবারে করতে পারতাম, ঠিক আছে। যদিও এই x1 y1 দিয়ে আপনাদের কাছে যদিও কঠিন মনে হতে পারে, আমি যদি একটা প্রশ্ন তুলে নিই সেক্ষেত্রে আপনাদের কাছে অনেক বিষয়টা সহজ হয়ে যাবে আশা করছি। আমি আপনাদের কমেন্টগুলো একবারে দেখব, আপাতত জাস্ট একটু শেষ করি। তো জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু নির্ণয় করি। এ একটা পয়েন্ট 2 3, বি একটা পয়েন্ট 5 6, বি হচ্ছে 5,6, সি আর একটা পয়েন্ট হচ্ছে -1 4। এই তিনটা বিন্দু দেওয়া আছে এবং আমাদেরকে বললো যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো আমাদের কি করতে হবে, আমরা যদি রিটেন অঙ্ক করি সেক্ষেত্রে লিখব এইভাবেই সমাধান। এ বি সি বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সূত্রের হাফ। এরপরে আমরা জাস্ট মানগুলো লিখবো, আশা করি আপনাদের মনে আছে। প্রথম মানটা কি, এ বিন্দুর মান 2 3, এই 2 ছিল পাশাপাশি, লিখবো কি উপরে নিচে। এরপরে আছে 5 6, আবার উপর নিচে, -1 4। তো তিনটি বিন্দু আমাদের অলরেডি লেখা শেষ। এখন কি করতে হবে, একদম প্রথমে যে মানটা ছিল 2 আর 3, এই মানটাকেই আরো একবার লিখবো, 2 3, লেখা শেষ। তো এই যে মানগুলো পেয়েছি, এখন আমরা ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল চলে আসবে। ক্যালকুলেশন খুবই সহজ, এই হাফ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। আগে গুণ করে নিই, 6 দুগুণা 12 প্লাস সূত্রের প্লাস, 4 5 20, আবারও প্লাস, -1 আর -3, সরি -1 আর +3, প্লাস মাইনাসে -3, এই সেই -3। তো আমরা একবারও করে দিতে পারি যে প্লাস মাইনাসে -3, অথবা প্রথমবার যেহেতু বুঝতেছেন এই জন্য আমি এটাকে এইভাবে ব্র্যাকেটে দিয়ে দিলাম যে -1 আর 3 গুণ করলে -3। এরপরের মানগুলো নিচের থেকে যখন উপরের দিকে যাব, মানগুলো হবে প্রত্যেকটাই মাইনাস মাইনাস মাইনাস, এই তিনটা মান মাইনাস হবে। তো 3 আর 5 গুণ করলে 3 5 15, প্রথম মানগুলো প্লাস, পরের মানগুলো মাইনাস। 6 আর 1 গুণ করলে -6, আর 4 আর 2 গুণ করলে 4 দুগুণা 8। এরপরে হাফ, এই যে মডুলাস সাইনটা রেখে দিলাম, মডুলাস সাইনটা এই জন্যই রাখলাম যে আমাদের যদি কখনো ঋণাত্মক মান চলে আসে সেক্ষেত্রে এই মডুলাসের কারণে ওই মানটা অবশ্যই কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে এই 12 যোগ 20, এরপরে আছে হচ্ছে প্লাস মাইনাসে -3, -15, মাইনাসে মাইনাসে +6, -8। তো একটু ক্যালকুলেশন করি, প্লাস আছে কত, 12 আর 20 32, আর 6 হচ্ছে 38, তাহলে হাফ ইন্টু 38। মাইনাসের আছে কত, এই 3 আর 15 হচ্ছে 18, 18 আর 8 26, এই তাহলে হাফ ইন্টু 38 থেকে 26 বিয়োগ করতে হবে। 38 থেকে 26 বিয়োগ করলে আমরা পাবো 12। আচ্ছা, নিচে লিখলে হয়তো দেখতে পারবেন না, আমি একটু সাইডে লিখলাম। তাহলে হাফ
ইন্টু হচ্ছে 12, কাটাকাটি করে দিলে মান হয়ে যাবে 6। তার মানে এই যে যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে যে এবিসি ত্রিভুজ গঠিত হবে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। আচ্ছা, এই অঙ্কটা আপনারা এখনো বুঝতে পারেন নাই কে কে, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এখনো যারা এই অঙ্কটা বুঝতে পারেন নাই, আচ্ছা, খাদিজা বিনতে কাফিজা জানিয়েছেন যে সুন্দর করে বুঝলাম। ওকে, আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আচ্ছা, সাদিয়া জানাচ্ছিলেন যে সবার বোঝানো একই রকম, অন্যভাবে যদি বোঝাতাম। এটা তো আমার নিয়মটা একই হবে, এই যে যে সবাই যে একই নিয়মে বোঝাবে এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের এই অঙ্কগুলো তো একই নিয়মে আমরা করব। এর থেকে কঠিন নিয়ম আছে, আমি হয়তো আরো কঠিন নিয়ম আপনাকে দেখাতে পারি। এটাকে নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে পারি পরপর 3টা করে লিখে, সেটা আপনাদের কাছে আরো বেশি কঠিন মনে হবে, যার কারণে আমি এভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি প্রবলেম থাকে দেন একটু জানাবেন, যদি একদমই বুঝতে না পারেন। ওকে, আমরা 36তম বিসিএস এর এই রিটেন পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখি আপনারা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারেন কিনা। এই একটা পয়েন্ট হচ্ছে -20, বি হচ্ছে 51, আর সি এর মানটা হচ্ছে 14। যেহেতু এটা রিটেন ম্যাথ, তো রিটেন ম্যাথের জন্য আপনাকে তো একটা নির্দিষ্ট যে ফর্মুলা আছে এটার মাধ্যমে যেতে হবে, কারণ এখানে আপনাকে লিখিতভাবে অঙ্ক করে আসতে হবে। আর প্রিলিমিনারির ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন ট্রিক্স ইউজ করে সেক্ষেত্রে আমরা বিভিন্ন অঙ্ক বিভিন্নভাবে সমাধান করতে পারি। আচ্ছা, তো আপনাদের কমেন্টগুলো, আচ্ছা শেষে একবার বেশি কেন নিলাম, এটা নিয়ম, শেষে আপনাকে একবার বেশি নিতে হবে। তো এর পরের অঙ্কটা চলে যাচ্ছি, যে -20, 51 আর হচ্ছে 14, এই তিনটা বিন্দু দেওয়া আছে। এটা আমাদের 36তম বিসিএস লিখিত পরীক্ষায় আসছে এই প্রশ্নটাই। তো এই বলা হচ্ছে যে এই তিনটি শীর্ষবিন্দু ব্যবহার করে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করুন। এই শীর্ষবিন্দু তিনটি ব্যবহার করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এত এর ক্ষেত্রফল নির্ণয় করুন। ক্ষেত্রফল নির্ণয় করুন। তো একই নিয়মে কি এটা নিজেরা করতে পারবো না? আপনারাও করতে থাকেন, আপনাদেরকে আমিও হেল্প করছি। আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলে যাবে। তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে এই বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমি সরাসরি ক্ষেত্রফলে চলে গেলাম। এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হবে হাফ। এরপরে এই বিন্দুগুলোকে নিব, -20, 51 আর হচ্ছে 14, এই তিনটা বিন্দুকে পরপর নিলাম। এরপর আবার যে আমাদের প্রথম মানটা ছিল -20, এই মানটাকে লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, জাস্ট গুণ করতে হবে আড়াআড়ি, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে হাফ, -2 আর 1 গুণ করলে আমরা পাবো -2, 5 × 4 20, 1 × 0, আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটার গুণফল শূন্য হবে, এই জন্য এখানে আমরা শূন্য লিখেছি। এখন এই শূন্য দিয়ে আবার নিচের থেকে গুণ করব, 0 আর 5 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে -1, সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস, 4 দুগুণে হচ্ছে -8, এই 4 আর -2 গুণ করলে আমরা পাবো -8, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলার মাইনাস ছিল। আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করি। তো এখানে আছে হচ্ছে -2 আর হচ্ছে 20, থাকবে হচ্ছে 18, বিয়োগ করে দিলে -1 + 8 কত আসবে, 18 আর 8 26, 26 থেকে 1 বিয়োগ করলে থাকবে 25, তার মানে এই 12.5 বর্গ একক, এটা হচ্ছে রেজাল্ট, 12.5 বর্গ একক। আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কে কে কমেন্ট করেছেন। আমি একবার আপনাদের সবগুলো কমেন্ট পাচ্ছি না, বুঝতে পারছি না কেন আসছে না।
আচ্ছা, মডুলাস কখন তুলতে হবে? মডুলাস আমাদের যদি মাইনাস মান না থাকে, আমরা সরাসরি দ্বিতীয় লাইনে আপনি যদি বুঝতে পারেন যে না আমার এই মানটা মডুলাস আসবে না, আপনি এখান থেকে মডুলাস তুলে দিতে পারেন যে আমাদের প্লাস সংখ্যা বেশি আছে। আর যদি আপনার মনে হয় যে না মাইনাস মান আসতে পারে, সেক্ষেত্রে আপনি রেখে দিতে পারেন। তবে বেটার হচ্ছে একদম ক্যালকুলেশন করার আগ পর্যন্ত মডুলাসটা রেখে দেওয়া, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, প্লাস কখন দিচ্ছি মাইনাস কখন দিচ্ছি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আরো একবার একটু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা সূত্রের হাফ। আমরা উপর থেকে যখন নিচের দিকে গুণ করব, একটু ক্লিয়ারলি দেখবেন, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, উপর থেকে নিচের দিকে গুণ করব, তখন মানগুলো প্লাস দিয়ে বসাবো। এই -2 আর 1 গুণ করলে কি হবে? -2। তো এটা তো আমাদের মানে আছেই, সাথেই আছে -2, এই তো, এই জন্য এখানে মাইনাস থাকবে। এটা কোনো ফর্মুলার মাইনাস না, এটা হচ্ছে আমরা গুণ করে যে গুণফলটা আসছে, এই গুণফলটাই হচ্ছে -2। 5 আর 4 গুণ করলে 4 5 20, 1 আর 0 গুণ করলে 0। প্রথম মান 3টা প্লাস, পরের মান 3টা মাইনাস, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব। অবশ্যই এভাবে দাগ দিতে হবে না, দাগ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন এই পরের মানগুলো হচ্ছে মাইনাস, 0 আর 5 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, প্লাস মাইনাসে মাইনাস, এই -8। এই মাইনাসটা হচ্ছে গুণফলের মাইনাস, মানে আমরা গুণ করলে মাইনাস পেয়েছি সেই মাইনাসটা। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করলাম, মান মিলে গেছে, এটাই। ওকে, তো এরকম আরো কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলো একই নিয়মে আমরা সমাধান করতে পারবো। তো যখন আমাদের এই ত্রিভুজ সংক্রান্ত দেখাচ্ছি না, যদি আমাদের চতুর্ভুজ আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? যে আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, যেমন এখানে একটা অঙ্ক নিচ্ছি আমরা, এ হচ্ছে 1 4, বি হচ্ছে -4 3, সি হচ্ছে 1 2, আর ডি হচ্ছে 4 0, ডি হচ্ছে 4 0। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এটার সমাধান করতে পারি? এখানে জানতে চাচ্ছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত? তো এতক্ষণ আমরা জেনেছি হচ্ছে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আচ্ছা ভাইয়া, প্রথম মানটা লাস্টে আবার কেন নিলাম? হ্যাঁ, এটাই নিয়ম যে আমরা প্রথম যে মানটা থাকবে সেই মানটাকে শেষে আবার লিখব। এই অঙ্কটা আরেকবার একটু ভালো মতো লক্ষ্য করেন, তাহলে আপনার এই ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি, তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না ক্লাসটি একটু গুরুত্বপূর্ণ আছে, সেক্ষেত্রে আপনারা ক্লাসটি শেয়ার করবেন। তাতে করে আপনাদের মতো আরো অনেকেই এই ক্লাসটি পরবর্তীতে করে নেওয়ার সুযোগ পাবে এবং এই ক্লাসটি রেকর্ড থাকবে। এবং আপনারা যারা এই বিসিএস রিটেন করতে আগ্রহী, তাদের জন্য আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। এটা হচ্ছে আমাদের এই যে এখানে সবকিছু লেখা আছে, এইটা শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে, এই করোনাকালীন সময়ে অনেকেরই অনেক আর্থিক সমস্যা রয়েছে, এই বিবেচনা করে আপনাদের জন্য খুবই কম টাকায়, মাত্র 250 টাকায় আপনারা এই কোর্সটা করতে পারবেন প্রতি মাসে। তো প্রতি মাসে টোটাল 12টা করে ক্লাস থাকবে, আর আমরা এই কোর্সটা করতে সর্বমোট প্রায় 45 থেকে 50টার মতো ক্লাস নিব। তো এই ক্লাসগুলো প্রতি মাসে 12টি করে ক্লাস হবে, রাত 10টায়, রবি মঙ্গল বৃহস্পতি। তো এই কোর্সে আপনারা অংশ নিতে চাইলে সেক্ষেত্রে আমার সাথে মেসেঞ্জারে হোক বা নাম্বার দেওয়া আছে নাম্বারে হোক যোগাযোগ করলে আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে নিব। তো ঠিক আছে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আশা করছি যে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। এ বি সি ডি 4টা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 4টিকে সমাধান এ বি সি ডি বিন্দু 4টিকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই। একই কথা সবার জন্য লিখতে হবে, বিন্দু 4টিকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই, বিপরীতে নিয়ে পাই। এ বি সি ডি এই বিন্দু 4টিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই। এই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। যারা আগের অঙ্কগুলো বুঝতে পারেন নাই, তারা একটু মনোযোগী হবেন যাতে এটাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এই ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা একই নিয়মে বের করব, সূত্র এক।
কি করতে হবে, এই বিন্দুগুলোকে প্রথমে লিখব 1 4, তারপরে আছে -4 3, এরপরে আছে 1 -2, এরপরে আছে 4 0। আগে তিনটা বিন্দু ছিল, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, তখন আমরা তিনটা করে নিয়েছি। আর এখন চারটা শীর্ষবিন্দু আছে, এই জন্য আমরা চারটা নিলাম, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মান লিখছি। ওকে, তো আমরা যেন কি কাজ করতাম, আমাদের কাজ ছিল এটাই, এই যে প্রথম মানটা ত্রিভুজের ক্ষেত্রেও এই প্রথম মানটাকে লাস্টে আবার লিখতাম, এই চতুর্ভুজের ক্ষেত্রফলের জন্য আমরা এই প্রথম মানটাকে আবার শেষে লিখব। জোহরা ইসলাম জেমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই 1 4 যে মানটা প্রথমে ছিল, আমাদের ত্রিভুজ বলুক চতুর্ভুজ বলুক যে কোনো বহুভুজ বলুক বলা থাকুক, সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথম মানটাকে একবারে শেষে গিয়ে আরেকবার লিখব। তো সেটাই করলাম আমরা। এখন অ্যাজ ইউজুয়াল আগের মতোই জাস্ট সংখ্যাগুলো বেড়েছে, সিস্টেম একই, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব। 3 আর 1 গুণ করলে 3। যেমন একটু ভালো মতো লক্ষ্য করবেন যে কখন প্লাস কখন মাইনাস এটা বুঝতে পারছিলেন না। এই 4 আর 2 গুণ করলে -4 আর -2, মাইনাসে মাইনাসে +8, এই মানগুলো সবসময় প্লাস হবে। আর হচ্ছে 1 আর 0 প্লাস 0, 4 × 4 4 4 16। তো প্রথম যে চারটা মান পেলাম উপর থেকে নিচের দিকে গুণ করে এই মানগুলো প্লাস, এর পরের মানগুলো নিচ থেকে উপরের দিকে যে মানগুলো আমরা গুণ করব এই সবগুলো মান হবে মাইনাস। ঠিক আছে, তো এই 4 আর -4 গুণ করলে পাবো -16, এই 4 আর -4, আর এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, এই নিচের দিক থেকে যাচ্ছি 3 আর 1 -3, -2 আর 4 সূত্রের মাইনাস, আর -2 আর 4 গুণ করলে কি হবে -8, এবং 0 আর 1 গুণ করলে আবারও 0। এই মানগুলো লেখা হয়ে গেল। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। 3 আর 8 11, 11 আর 16 হচ্ছে 27। তাহলে এখানে পেলাম হচ্ছে 27 এইটুকুর জন্য। এরপরে মাইনাসে মাইনাসে +16, এরপরে আছে হচ্ছে আমাদের -3, মাইনাসে মাইনাসে +8, একটু ছোট করে নিলাম। এখন এই 16 থেকে 3 বিয়োগ করলে থাকবে কত, 13। একবার হিসাব করে দিচ্ছি, 16 থেকে 3 বিয়োগ করলে 13, 13 আর 27 যোগ করলে 40, 40 আর 8 যোগ করলে 48। তো 2 দিয়ে 48 কে ভাগ করলে আমরা পাবো 24 বর্গ একক, অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 24 বর্গ একক। আচ্ছা, আলামিন তরফদার জানাচ্ছিলেন যে এসএসসি হায়ার ম্যাথের এগুলা, হ্যাঁ এখন তো আমাদের আগে তো এইচএসসি তে ছিল, এখন এই মানগুলো আমাদের 9 10 এ চলে আসছে, হায়ার ম্যাথের চ্যাপ্টারে আছে। তো সেক্ষেত্রে যারা নতুন পাশ করে বের হচ্ছে তাদের জন্য কিন্তু খুবই সুবিধা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে এই টাইপের অঙ্কগুলো তাদের অনেকটাই কমন। ওকে, তারপরও দীর্ঘদিন প্র্যাকটিস না থাকার কারণে অনেকেই ভুলে যায়। তো সেক্ষেত্রে যদি আবার প্র্যাকটিসের মধ্যে চলে আসেন, অবশ্যই আপনারা পুনরায় আবার এই বিষয়গুলো সহজে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে 4টা থাকুক বা 5টা থাকুক, মানে আমাদের এটা চতুর্ভুজ বলতে, যদি পঞ্চভুজ বলে সেক্ষেত্রে একই নিয়মে আমরা কিন্তু সমাধান করতে পারবো। জাস্ট নিয়মটা, ফর্মুলাটা সেম, একই রকম ভাবে সাজিয়ে মানগুলো বের করে দিলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি এখনো ক্লিয়ার না এমন কেউ যদি থাকেন সেক্ষেত্রে একটু কমেন্টের মাধ্যমে জানান, যে এখনো আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, ম্যাক্সিমামই লিখেছেন যে ক্লিয়ার স্যার। আচ্ছা, 0 কই গেল? 0 তো গুণ করে দিছি, 0 আর 1 গুণ করলে 0। এই 0-র সাথে দিয়ে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? 4 + 0 = 4। 0 কই গেছে? যোগ হয়ে গেছে। 0 দিয়ে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 0 যদি বিয়োগ করে দিই, 4 থেকে 0 মাইনাস করলাম, সেক্ষেত্রেও কি হবে? 4। তার মানে এই যেটা কি হয়ে গেছে? বিয়োগ হয়ে গেছে। এইখানেও 0টা বিয়োগ হয়ে গেছে, এই জন্য আর এটা লিখি নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তামান্না আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর কমেন্টের জন্য। ওকে, তো আবারও বলছি, যারা এই অঙ্কটা বুঝতে পারেন নাই, আমাদের যেই পয়েন্টগুলো দেওয়া থাকবে এই মানগুলোকে আমরা পর্যায়ক্রমে সাজাবো। 1 4 পাশাপাশি ছিল, লিখছি নিচে নিচে, -4 3, 1 -2, আর হচ্ছে 4 0। এরপরে প্রথমে যেই পয়েন্টটা ছিল, প্রথমে যেই বিন্দুটা ছিল সেই বিন্দুটাকে আবার আমরা লিখবো শেষে 1 4।
লেখা শেষ হলে এখন আমাদের কাজ হবে আর গুণ করে দেওয়া। তো এই গুণটা করবো কিভাবে আমরা, এটার সাথে এইটা, এটার সাথে আবার এইটা, এটার সাথে আবার এটা, আবার এটার মানের সাথে এই মানটা, এই সবগুলো গুণ করে আমরা এই পর্যন্ত গুণফল পেয়েছি। এই পর্যন্ত এই মানগুলো সব যোগ করে করে লিখেছি। যদি কোনোটা আমাদের গুণ করার ফলে মাইনাস চলে আসছে সামনে, সেটা তো অবশ্যই মাইনাস থাকবে, কারণ ওটা জন্মলগ্ন থেকে মাইনাস, মানে সাথে নিয়েই আসছে মাইনাস, এই জন্য তাদের সামনে মাইনাস থাকবে। এরপরে আমাদের পরের মানগুলো যেগুলো আমরা নিচের থেকে উপরের, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব, সেই মানগুলো লেখার সময় আমরা সামনে মাইনাস বসিয়ে বসিয়ে এরপরে লিখব। ঠিক আছে? তো যেটাই আমরা এখানে করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা নতুন আরেকটা টাইপ শিখলাম। গত ক্লাসে হচ্ছে আমরা এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সাহায্যে আমরা বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করা শিখেছিলাম। যে যারা যারা ক্লাস মিস করেছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন। আর আজকে আমরা যে কোনো ত্রিভুজ, যে কোনো চতুর্ভুজ, সামান্তরিক হোক বা যে কোনো বহুভুজ হোক, শীর্ষবিন্দুর মাধ্যমে এদের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম। ওকে, তো নেক্সটে যদি আবার কখন আপনাদের সাথে ফ্রি ক্লাস নেই, সেই দিন আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির ঢাল নির্ণয় সম্পর্কিত এবং সমীকরণ নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ যদি রিটেন বিসিএস ম্যাথ বা যে কোনো জবের জন্য রিটেন ম্যাথের প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগামীকালকের মধ্যে যোগাযোগ করবেন। আমরা আগামীকাল রাত 10টায় ওরিয়েন্টেশন ক্লাস নিব এবং রবিবার থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে আপনাদের এই গ্রুপে আমি রুটিন শেয়ার করে দিয়েছি। তো আপনারা আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।